আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, কাতারের রাজধানী দোহাতে বাংলাদেশকে নিয়ে পরাশক্তি সমূহের জরুরি বৈঠক বসেছে। এরকম একটি খবর সামাজিক মাধ্যমে রীতিমতো সয়লাভ হয়ে পড়েছে। আর সেই খবরকে কেন্দ্র করে খবরের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। এক পক্ষ বলছে যে খবর সত্যি, আর এক পক্ষ বলছে ভুয়া, এটা কোনো খবরই নয়। আবার বর্তমান সরকার এবং রাজনীতির পক্ষ এবং বিপক্ষের শক্তি এবং যারা রাজনীতির স্টেক হোল্ডার রয়েছেন তাদের মধ্যে যে বাহাস, সেই বাহাসে অসংখ্য কন্টেন্ট তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান কাতারে গিয়েছেন, আগামীতে আরও যাবেন, এবং পরিস্থিতি এতটা জটিল এবং এতটা গুরুত্বপূর্ণ এই কাতারের বৈঠক, সেই বৈঠকে খলিলুর রহমান যেন নিয়মিত অংশগ্রহণ করতে পারেন, এজন্য তিনি তার সকল কর্মসূচি বাদ দিয়ে বেশিরভাগ সময় আগামীতে কাতারে থাকবেন, এরকম খবর প্রচার করা হচ্ছে কারো কারো পক্ষ থেকে। যারা আওয়ামী লীগের লোকজন তাদের বক্তব্য হলো যে বর্তমান সরকার সম্পর্কে আমেরিকা এবং পশ্চিমাদের যে একটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা এখন রিভার্স হয়ে গেছে। আমেরিকা এবং ইউরোপ তাদের মোহভঙ্গ হয়েছে এবং তারা মনে করছে যে বর্তমান সরকার গণতন্ত্রের জন্য, তাদের প্ল্যান প্রোগ্রামের জন্য, কিংবা তারা বাংলাদেশের কাছ থেকে আগামীতে যা কিছু আশা করছে তার জন্য এই সরকার উপযুক্ত নয়। ক্ষেত্র বিশেষে সরকার গত 15 মাসে যা কিছু করেছে তার ফলে দীর্ঘমেয়াদে পশ্চিমার যে স্বার্থ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আইডিওলজি, সেই আইডিওলজির বিপরীত কিছু এই বাংলাদেশে ঘটতে যাচ্ছে, এরকম প্রচার হচ্ছে। কাজেই তারা তওবা করতে চাচ্ছে, ফিরে যেতে চাচ্ছে, মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে বা ক্ষমা চাইতে তারা প্রস্তুত। কি করবে? আবার সেই যে লাউ সেই কদু, বিএনপির কাছে যাও, কিংবা আবার সেই আওয়ামী লীগের কাছে যাও, আওয়ামী লীগ বিএনপিকে একত্রে বসাও। এটা লিবারেলদের কথাবার্তা, যে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এ সকল রাজনৈতিক দলকে মূল ফোকাসে রেখে অন্যান্য ইসলামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে সহযোগী করে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে রেখে, যেটাকে ইনক্লুসিভ নির্বাচন বলা হয়, সকল পক্ষ অংশগ্রহণ করবে, প্রয়োজনে এক বা একাধিক রাজনৈতিক জোট হবে, এরকম একটা রাজনৈতিক মেরুকরণ করার জন্য পশ্চিমা শক্তিরা কাতারে বৈঠক করছেন। এটা বলছে যারা মধ্যপন্থা অবলম্বন করেন সেই সকল রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা। আর আওয়ামী লীগের যারা লোকজন তাদের তো গালগপ্পের শেষ নেই। কাতারের এই বৈঠক নিয়ে তাদের প্রথম বক্তব্য হলো যে তারা মনে করছে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের ভিতরে যা কিছু হচ্ছে সর্বক্ষেত্রে খুব দ্রুত সেটা রিভার্স হয়ে যাবে। শেখ হাসিনা সে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরবেন। এখন তিনি কি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, নাকি নতুন করে পদত্যাগ করবেন, নাকি অতীতে যে পদত্যাগ করেছেন যে কথা বলা হচ্ছিল সেটাকে তিনি আবার নতুন করে সিল চাপড় দিয়ে বলবেন যে হ্যাঁ আমি পদত্যাগ করেছি, অথবা বলবেন যে আমি আগে পদত্যাগ করিনি, এখন দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধে আমি আবার পদত্যাগ করলাম, একটি তত্ত্বাবধায়ক সরকার হোক এবং তার অধীনে একটা নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এলাম। এই সকল কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলেছে। আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম, তখন অনেকে আমার সমালোচনা করেছিলেন। ভিডিওটার টপিক ছিল যে বাংলাদেশে কে আগে আসবেন, শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন। বিএনপির যারা বন্ধু তারা বলছিলেন যে মিস্টার রনির তো মাথা খারাপ হয়ে গেছে, তারেক রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক? শেখ হাসিনা ইজ আউটস্টেড, তাকে বাংলাদেশ থেকে বিতাড়ন করা হয়েছে, তিনি এখান থেকে পালিয়ে গেছেন, তার রাজনীতির কবর রচনা হয়ে গেছে। আগামী 20 বছরের মধ্যে আওয়ামী লীগের সরিয়া উচ্চারণ করার মতো লোক যেখানে নাই, সেখানে বাংলাদেশে কে আগে আসবেন, এবং সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে যদি শেখ হাসিনার আগমনের তুলনা করা হয়, এর চেয়ে বদভুন্মাতার বাংলাদেশে কে আছে? মতলব বাস লক্ষ্য থাকার। কেউ হয়তো রাগ হয়ে ফাজিলও বলেছেন, আমি সাধারণত কমেন্ট খুব কম দেখি। কিন্তু আজকের এই দিনে যদি আপনি বাস্তবতা দেখেন,
শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব অসম্ভব নিয়ে আমি একটা কথাও বলবো না, কিন্তু তারেক রহমান সাহেবের দেশে আগমন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, যে প্রশ্নগুলো উঠছে, সেগুলো আমাদের গত 15 মাসের পুঞ্জীভূত ক্ষোভ, কষ্ট, বেদনা, অনিশ্চয়তার একটি সম্মিলিত রূপ। যা বলছিলাম, কাতারের সেই বৈঠক নিয়ে আওয়ামী লীগের লোকজন যেটা বলার চেষ্টা করছেন যে মূলত আওয়ামী লীগকে মূল রিংয়ে ফেরানোর জন্য পশ্চিমা রাষ্ট্রশক্তি, পরাশক্তি ভারতের মধ্যস্থতায় বা ভারতের ইনফ্লুয়েন্সের প্রভাবে এই কাজগুলো করছে। আওয়ামী লীগের লোকজন মনে করছেন যে এখন বাংলাদেশে যে রাজনীতির দুর্ভিক্ষ চলছে, সেখানে গত 14 মাসে বাঙালির মোহভঙ্গ হয়েছে। তারা বুঝতে পেরেছে কি রত্ন তারা হারিয়েছে, তারা বুঝতে পেরেছে কি সর্বনাশ বাংলাদেশে ঘটেছে। উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থানের যে সৃজন সেটি, এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে সারা দুনিয়াতে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই, এটা আওয়ামী লীগের লোকজন মনে করছে। কারণ গত 14 মাসে আমাদের পাসপোর্টের যে করুণ দশা, বিশ্বের বেশিরভাগ দেশ এখন ভিসা দিতে দ্বিধাগ্রস্ত, অনেক জায়গায় ভিসা পাওয়া যাচ্ছে না। বাঙালিরা যেখানে সেখানে অপদস্থ হচ্ছেন বিদেশের মাটিতে। কিন্তু শেখ হাসিনার জমানাতে এটা ছিল না। আওয়ামী লীগের লোকজনের বক্তব্য, সেই গ্লোরিয়াস টাইম, শেখ হাসিনার যে গ্লোরিয়াস টাইম, সেটি হয়তো আবার বাঙালিরা আশা করছে। তারা পদ্মা সেতু দিয়ে যখন যায় তখন শেখ হাসিনার জন্য কাঁদে। তারা যখন মেট্রো রেলে উঠে, এক্সপ্রেস ওয়েতে উঠে, এবং বাংলাদেশে কতগুলো ল্যান্ডমার্ক হাইওয়ে হয়েছে। আপনি যদি টাঙ্গাইল যান, ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, আপনি যদি বগুড়া যান, রংপুর যান, সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে হাইওয়েগুলো হয়েছে। আপনি যদি ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান, যে রাস্তাগুলো নষ্ট হয়েছে 14 মাসে, সেগুলো বাদে বাকি যে রাস্তাগুলো হয়েছে, যে ব্রিজগুলো হয়েছে, একটানে আপনি ঢাকা থেকে কুয়াকাটা, দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র, ঢাকা থেকে মাত্র এখন 7 ঘন্টায় আপনি কুয়াকাটা পৌঁছাতে পারবেন। এই কাজের জন্য শেখ হাসিনা প্রশংসা দাবি করেন, এ কাজের জন্য আওয়ামী লীগ প্রশংসা দাবি করে, এবং তারা মনে করে এই যাত্রীতে, মানে এখানে যারা চলাচল করে, তারা সবাই শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে দোয়া করে, এবং মানুষের দোয়ায় শেখ হাসিনা ফিরে আসবে। এবং এই কারণে তারা মনে করছে যে কাতারে যা কিছু ঘটছে সেটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এবং আল্লাহ যে অনেক কিছু করতে পারেন সেটা এই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হলে বাঙালিও বুঝতে পারতো না, আর আওয়ামী লীগও বুঝতে পারতো না। আওয়ামী লীগের অনেক বদমাস, বাজে লোক, গুন্ডা, তারা এই সেই যাকে বলা হয় গণ-অভ্যুত্থানের কারণে ঝরে পড়েছে। আর আমাদের দেশের মধ্যে যে সকল বেঈমান, মুনাফিক, মির্জাফর, আলবদর, আশাম, সারাজাকার এ যুগের, তারা যেভাবে ঘাপটি মেরেছিল, তারা এই দেশটিকে রীতিমতো শকুনের মতো ভাগযোগ করে খেতে, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে এই গত 14 মাসে। এটা দরকার ছিল, আওয়ামী লীগের লোকজন সেটা মনে করছে, এবং এটা মনে করে তারা সে কী যে আত্মতৃপ্তি, এখন সেই আত্মতৃপ্তিতে আপনি দেখবেন 32টা দাঁত তো বের করা সম্ভব নয়। হাসলে সর্বোচ্চ আপনি যখন অট্টহাসি দিবেন, যতগুলো দাঁত বের হয়, সেই দাঁতগুলো বের করে তারা এই কাতারের বৈঠক নিয়ে নানা রকম উচ্ছ্বসিত মন্তব্য তারা করে যাচ্ছেন। যারা একটু চালাক, গভীর জলের মাছ, তারা সুন্দর করে বলার চেষ্টা করেছেন কাতার মূলত একটি আওয়ামী ফ্রেন্ডলি কান্ট্রি। কাতারের বর্তমান আমির, এই আমিরের পরিবার এবং এই আমিরের বাবা, তারা সবাই শেখ পরিবারের সঙ্গে, বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে মারাত্মকভাবে মানে তাদের সম্পর্ক রয়েছে। এখানে মারাত্মক বললাম এই করে যে বাংলাদেশের লোকজনকে সাধারণত মধ্যপ্রাচ্যে যারা শেখ রয়েছেন, আমির উমরা রয়েছেন, তারা পাত্তা দিতে চান না। মধ্যপ্রাচ্যে রাজা বাদশাদের দরবারে একমাত্র এরশাদ সাহেব, বিশেষ করে যে এখন দুবাইয়ের যে, দুবাই না, আরব আমিরাতের যে আল নাহিয়ান পরিবার, এই আল নাহিয়ান পরিবারের সঙ্গে হুসেন মোহাম্মদ এরশাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এর বাইরে আরবের লোকজন, তারা এই বাংলাদেশে যারা লোকজন আছে তাদেরকে লেবার, প্লাম্বার এরকম লোকজন মনে করে। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তৎকালীন সৌদি বাদশার একটা সম্মানজনক সম্পর্ক গড়ে উঠেছিল, এবং তারই স্মৃতিস্বরূপ এখনও আরাফাতের ময়দানে আমরা সেই জিয়াউর রহমানের যে উদ্ভাবিত নিম গাছ, সেই নিম গাছ আমরা দেখতে পাই। মরুভূমির মাটিতে নিম গাছ জন্ম নেয়,
এই ধারণাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি রাজপরিবারে তিনি ঢুকিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিতে সেখানে প্রচুর নিম গাছ বপন করা হয়েছে। এখন ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে সেখানে নিম বাগান তৈরি করে ফেলেছে মরুদ্যানের মতো করে। এবং এই সুবাদে সৌদি রাজপরিবারের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক ছিল একেবারে, সেটা 2014-15 সন অবধি। এবং ওই সময়টাতে রাজকীয় মেহমান রূপে বহুবার বিএনপির নেতাকর্মীরা সৌদি আরব ভ্রমণ করেছেন। কিন্তু মোহাম্মদ বিন সালমান উনি ক্ষমতায় আসার পর, বিশেষ করে যুবরাজ নির্বাচিত হওয়ার পর এই পরিস্থিতি রিভার্স হয়ে গেছে। বিএনপির জন্য এখন আর সৌদি আরব অভয়ারণ্য নয়, বরং মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ পরিবারের, বাংলাদেশের শেখ পরিবারের ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে গিয়েছিল এটা নিরপেক্ষভাবে যদি আমি এখন বলি, আমাকে সবাই এখন আওয়ামী লীগের দালাল বলার চেষ্টা করবেন। কিন্তু তারপর আমি বলেছি, মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতে চেয়েছিলেন শেখ হাসিনার জামানাতে। যদি তার পতন না হতো তাহলে হয়তো সেই 2025 সনের ফেব্রুয়ারি বা মার্চ মাসে মোহাম্মদ বিন সালমান আসতেন। এবং সৌদি তেল কোম্পানি আরামকো, সেই আরামকোর বিগেস্ট ইনভেস্টমেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা চট্টগ্রামে হওয়ার কথা ছিল 3টা ফেজে। চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিকে আধুনিকীকরণ, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ এবং গভীর সমুদ্রে রিফাইনারি প্রতিষ্ঠা করা। এবং সেই রিফাইনারি থেকে এই যে আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া সহ বে অফ বেঙ্গল কেন্দ্রিক যে সকল দেশ রয়েছে, ইন্দোনেশিয়া, চায়না, তারপর সিঙ্গাপুর, এ সকল এলাকাতে সৌদি তেলের যে বাফার স্টক এবং সরবরাহ, সেই ব্যাপারে তাদের একটা মাস্টার প্ল্যান ছিল। $1 ট্রিলিয়ন একটা ইনভেস্টমেন্ট পরিকল্পনা হচ্ছিল ওই জমানাতে। এটা সৌদি আরবের যে সরকারি নথিপত্র রয়েছে, বাংলাদেশ দূতাবাস রয়েছে, সৌদি পররাষ্ট্র দূতাবাস রয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। যে কেউ চ্যালেঞ্জ করলে সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। তো কাজেই আরবের ভূমিতে এই যে মুসলমান রাজাবাদশাদের বা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের যে সম্মান এবং মর্যাদা, এই যে যতটুকু বললাম এর বাইরে হয়নি। বাকি সবাই সেখানে ফকির, লেবার এরকম হিসেবে ট্রিট করে। এবং তার প্রমাণ আমরা গত 14 মাসে দেখেছি যে এই দেশগুলো থেকে বর্তমান রেজিম যারা চালাচ্ছেন, সেটা দুবাই হোক, কাতার হোক, সৌদি আরব হোক, কুয়েত হোক কিংবা অন্য কোনো দেশ, ওমান হোক, কোনো দেশ থেকে ওরকম সম্মানজনক আমরা কোনো কিছু পাইনি। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করছেন, যেহেতু কাতার এখানে নেগোসিয়েশন করছে, সেখানে কাতারের আমির, তাদের সেনাবাহিনী প্রধান, তাদের ডিজিএফআই প্রধান, মানে ডিজিএফআই বলতে তাদের তো ডিজিএফআই নয়, তাদের হয়তো অন্য নামে আছে, তারা এখানে যে নেগোসিয়েশনগুলো হচ্ছে সেই নেগোসিয়েশনে তারা শেখ হাসিনার পক্ষে অতীত সম্পর্কের কারণে তারা ওকালতি করছেন। আর এখন আপনারা জানেন যে সৌদি আরবের মানে কাতারের যে আমির এবং সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স তিনি, এবং আগামীতে সংযুক্ত আরব আমিরাতে যিনি প্রধান ব্যক্তি হতে যাচ্ছেন, এই ত্রয়ী, এই শক্তিটি মূলত এখন মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতি নিয়ন্ত্রণ করছে। তো কাজেই তাদের সঙ্গে যদি তারেক রহমান সাহেবের সম্পর্ক হয় কিংবা জয়ের সম্পর্ক হয়, আওয়ামী লীগের সম্পর্ক হয়, বিএনপির সম্পর্ক হয়, সেই সম্পর্ক আমেরিকার সম্পর্কের চাইতে অধিক গুরুত্বপূর্ণ, ফ্রুটফুল এবং ইকোনমিক্যালি ভায়াবল। সেই অর্থে কাতারে এই বৈঠক নিয়ে যে কিছু হচ্ছে, মানে একেবারে যে মিথ্যা তাও যেমন বলা যাচ্ছে না, কোনো কিছু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এবং এটার যে গুরুত্ব আছে এটা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। এখন আসলে সেটা কি হচ্ছে সেটা সময় হলে দেখা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম। ইউনূস রাজনীতিবিদ নন, কিন্তু রাজনীতিবিদদের দাদা। তিনি এমন রাজনৈতিক চাল চালতে শুরু করেছেন যে বিএনপির মতো পুরনো রাজনৈতিক দলও এখন নাকানি চুবানি খাচ্ছে। এ বিষয়ে পরে আলোচনা করব, কিন্তু আওয়ামী লীগের সঙ্গেই যেন ইউনূস পেরে উঠছে না। নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন, যার খেসারত তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে হবে। তার দীর্ঘদিনের পরিচিত এবং ভরসা স্থল পশ্চিমা বন্ধুরাই তাকে এজন্য এখন বয়কট করতে শুরু করেছে, চাপ দিতে শুরু করেছে। আসুন জেনে আসি যে আওয়ামী লীগ ফেরানোর কি কি চাপে আছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস, আর ইউনূসের অপশনগুলো আসলে কি কি হতে পারে।
সব দিক থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে। ঘটনাগুলো যেভাবে জমা হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনের ভাষা যেভাবে বদলাচ্ছে এবং দেশের ভেতরে ক্ষমতার অঙ্ক যেভাবে সরে যাচ্ছে, তাতে ইউনূস সরকারের সামনে এক অস্বস্তিকর বাস্তবতা তৈরি হয়েছে। তিনি যে পথ দিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই পথের ম্যান্ডেট ছিল আওয়ামী লীগবিহীন একটি রাজনৈতিক সমীকরণ। এখন সেই সমীকরণটাই উল্টো হয়ে যাচ্ছে। ইউনূসের সামনে এখন একটাই প্রশ্ন, সেটা হলো এই চাপের মুখে তিনি টিকে থাকতে পারবেন নাকি শেষ পর্যন্ত খেলাটা তার হাত থেকে বেরিয়ে যাবে। এখানে বিষয়টা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে মানতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা ছিল রাজনৈতিকভাবে চরম অস্বাভাবিক এবং গণতান্ত্রিক মানদণ্ডে অগ্রহণযোগ্য। কোনো দলের নেতাকর্মী অপরাধ করলে বিচার হবে, এটা স্বাভাবিক, কিন্তু পুরো দলের উপর নির্বাহী আদেশ বসিয়ে নিষিদ্ধ করা মানে হচ্ছে দেশের বৃহত্তম ভোট ব্যাংককে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া। এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার গল্পটাই ফিকে হয়ে গেছে। আন্তর্জাতিক মহলও ঠিক এই পয়েন্টটা ধরেই এগুচ্ছে। লন্ডনের হাউস অব লর্ডসে সাম্প্রতিক আলোচনায় অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নটি এত জোরে সরে এসেছে যে তা নিছক কাকতালীয় নয়। পশ্চিমা দেশগুলো যেখানে সাধারণত শব্দ বাছাইয়ে সতর্ক, সেখানে ব্রিটিশ এমপি আর লর্ডরা স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন লাগবে। রাজনৈতিক অস্থিরতা থামাতে সব পক্ষকে মাঠে আসতে দিতে হবে। এই অবস্থা আরো স্পষ্ট হলো জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎসের বক্তব্যে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো এমন নির্বাচন যেখানে পুরুষ নারী সহ সকল ভোটার বাধাহীনভাবে ভোট দিতে পারবে এবং বৃহৎ সংখ্যার রাজনৈতিক দল অংশ নেবে। তার ভাষায় শান্তিপূর্ণ প্রচার, উচ্চ ভোটার উপস্থিতি, ভীতি বা প্রতিশোধবিহীন পরিবেশ এসবই অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত। তিনি এমনও বললেন যে ৫০-৬০% ভোটার উপস্থিতি অর্জন করতে পারলে সেটাই হবে মূলত গ্রহণযোগ্য অংশগ্রহণ। প্রকাশ্যেই জানালেন যে ইউনূস সরকারের নির্বাচন প্রক্রিয়ায় তাদের সমর্থন আছে, কিন্তু সেই সমর্থন দাঁড়িয়ে আছে অংশগ্রহণের উপর। অর্থাৎ বড় দল বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না। জার্মান রাষ্ট্রদূতের এই মন্তব্যে পুরো আলোচনাটার ভেতরে একটা নতুন মাত্রা যোগ করেছে, কারণ তার কথাটাই দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা ভাষা যতই নরম রাখুক, মূল বার্তাটা খুব স্পষ্ট। আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচনের বৈধতা ধসে পড়বে। এই বয়ানটা ইউনূস সরকারের জন্য বিরাট সতর্ক বার্তা, সরাসরি হুমকিও বলতে পারেন। কারণ আন্তর্জাতিক অঙ্গন এখানে দলীয় পছন্দ নিয়ে কথা বলছে না, বরং ন্যূনতম গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন তুলছে, এবং সে প্রক্রিয়ার নাম আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন নয়। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির প্রধান ধারার প্রতিনিধিত্ব করে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, ভোটের প্রতিযোগিতায় কয়েক দশক ধরে প্রথম বা দ্বিতীয় শক্তি। এটাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা আন্তর্জাতিকভাবে কখনোই গ্রহণযোগ্য হয়নি, হবে না। ফলে আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকিয়ে ইউনূস যদি ভেবে থাকেন যে তার সিদ্ধান্তকে সমর্থন করা হবে, তবে তিনি ভুল হিসাব করছিলেন। এবার আসা যাক রাজনৈতিক অ্যালায়েন্স বা নতুন সংকেতগুলোর কথাবার্তায়। শেখ হাসিনা বিরোধী বিশ্লেষকরাও দাবি করছেন যে জাতিসংঘ নিজেও আওয়ামী লীগের ফেরার প্রশ্নে ইউনূসের উপর চাপ দিচ্ছে। গোলাম মাওলা রনি বলেছেন, যারা ইউনূসকে ক্ষমতায় আনার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হয়, তাদের মধ্যেই এখন অসন্তোষের সুর। আমি গোলাম মাওলা রনির কথা বললাম। তার বক্তব্যের তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় যে ইউনূসের প্রতি হতাশা শুধু দেশে নয়, সেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আছে যেখানে ইউনূস ভেবেছিলেন তার শক্ত সমর্থক রয়েছে। রনির ভাষায় জাতিসংঘ, মার্কিন নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে আচরণ করছে তা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের সংকেত নয়, বরং দিক ঘুরে গেছে। এখানে ইউনূসের বিপদ। তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা যদি এখন আওয়ামী লীগের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলে, তাহলে তার সরকার অস্বস্তিকর অবস্থায় পড়বে বা পড়েছে। কারণ সরকার যে দলটিকে নিষিদ্ধ করেছিল তাকে ফিরিয়ে আনা মানে সরকারের নিজের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করা, থুতু ফেলে থুতু গিলে ফেলা। আর যদি চাপ অগ্রাহ্য করেন তবে তাকে একদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা হিসাবে দেখা হবে, যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য। ইউনূস যে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানবাধিকারের ন্যারেটিভ সাজিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই ন্যারেটিভ গুলোই তার বিরুদ্ধে চলে যাবে। রোহিঙ্গা সংকটের কথাও রনি যেভাবে তুলেছেন, সেটা ইউনূসের প্রতি আন্তর্জাতিক অবস্থার ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায়। জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসা, ইফতার, প্রতিশ্রুতি সবই শেষ পর্যন্ত মাঠে মিশে গেছে, বরং রোহিঙ্গারা আরো ঢুকছে। ফলে ইউনূসের উপর আন্তর্জাতিক সমর্থন যে আগের মতো নেই তা স্পষ্ট।
এমন সময় পশ্চিমাদের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর সুর যত জোরালো হচ্ছে ততই বোঝা যাচ্ছে শক্তির অঙ্ক বদলে গেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। বিএনপি তাদের নিজস্ব সংকটে দীর্ঘদিন ধরে ভুগছে। জামায়াত গণ স্বীকৃত রাজনৈতিক শক্তি হিসেবে দুর্বল, তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবেই মানুষ বেশি চেনে। আর যারা জুলাই আগস্টের সহিংসতার নেতৃত্ব দিয়েছিল তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে খুবই সন্দেহভাজন, তাদেরকে ভিসা দিচ্ছে না বিদেশিরা পর্যন্ত। ফলে ইউনূসের উপর চাপ বেড়েছে মূলত একটা কারণে, বাস্তবতা তাকে বাধ্য করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। এখন তাহলে প্রশ্নটা হচ্ছে ইউনূস কি করবেন? তার সামনে আসলে আমার মতে তিনটি পথ খোলা আছে। প্রথম পথ, চাপ মেনে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। এতে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে, নির্বাচন তত্ত্বাবধানে তার অবস্থান শক্ত হবে, আন্তর্জাতিক অঙ্গন শান্ত হবে। কিন্তু হয়তো এতে তার রাজনৈতিক সমর্থক গোষ্ঠী ক্ষুব্ধ হবে, বিশেষত যারা আওয়ামী লীগকে টার্গেট করে পুরো বিপ্লব পরিকল্পনা সাজিয়েছিল। ক্ষমতা পরিকল্পনা, আসলে বিপ্লব পরিকল্পনা তো নয়, ক্ষমতা পরিকল্পনা। দ্বিতীয় পথ কি হতে পারে? নিষেধাজ্ঞা তুলে না নিয়ে সময় কেনা। তিনি আরো অপেক্ষা করতে পারেন, তিনি চেষ্টা করতে পারেন আইন আদালতের প্রক্রিয়া দেখিয়ে বিষয়টাকে দীর্ঘায়িত করতে, কিন্তু তাতে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে, অর্থনৈতিক জটিলতা আরো তীব্র হবে, আর তার সরকারের ইমেজ ক্ষুণ্ণ হতে হতে তলানিতে গিয়ে ঠেকবে। এখন যে অবস্থা আছে তার অবস্থা আরো খারাপ হবে, দেশের ভেতর আরো জটিলতা, আরো ভয়াবহ অবস্থা হবে। আর তৃতীয় পথটা হচ্ছে চাপটা উপেক্ষা করা। এতে তার সরকার দ্রুত একঘরে হয়ে পড়বে এবং যে কোনো সময় বাংলাদেশে এই তার দোসররা, সঙ্গীরা, জামায়াত তাকে সরিয়ে হয়তো তাকে হত্যা করে ক্ষমতা দখল করবে। বিদেশি সহায়তা, ঋণ, বাজার সবই প্রভাবিত হবে। দেশের ভেতরে অস্থিরতা বাড়বে, আর আন্তর্জাতিক অঙ্গনে তাকে যে গণতন্ত্র বিরোধী শাসক হিসেবে দেখা হবে, যা তার পুরনো সমস্ত ইমেজকে ছিন্ন ভিন্ন লণ্ডভণ্ড করে দেবে। তাই ইউনূস বাস্তবে কোন দিকে এগোবেন তা বোঝা কঠিন নয়। তার মতো আন্তর্জাতিক পরিসরে অভ্যস্ত সবাই জানেন যে বিশ্ব শক্তির বিরুদ্ধ ধারায় বেশি দিন টিকে থাকা যায় না। আপনি বিশ্ব শক্তি যা চায় তার বিপরীতে বেশি দিন টিকতে পারবেন না। শেখ হাসিনার কথা চিন্তা করুন, বিশ্ব শক্তি যা চেয়েছিল তিনি বাংলাদেশকে বিশ্ব শক্তির হাতে তুলে দিতে চান নাই, ফলাফল তাকে পেতে হয়েছে। দেশে বিদেশে যেভাবে আওয়ামী লীগ ফেরার কথা উঠছে তা এড়িয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত তার কাছে নেই। তার মানে বিষয়টা হলো রাজনৈতিক বাস্তবতার কঠিন আইন, জনগণের বড় অংশকে বাদ দিয়ে কোনো স্থিতিশীল রাজনৈতিক কাঠামো টেকানো যায় না। আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে ইউনূস যে নতুন রাজনৈতিক আর্কিটেকচার গড়তে চেয়েছিলেন সেটা বাস্তবতায় দাঁড়াবে না। দেশের মাটি, ভোটের হিসাব, সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির ত্রিমুখী চাপ সব মিলিয়ে আওয়ামী লীগকে ফেরানো এখন শুধু সম্ভাব্যতা নয়, বাস্তবতা এবং সবচেয়ে বড় প্রয়োজন। ইউনূস যে পথে হাঁটছেন সেই পথে তাকে শেষ পর্যন্ত একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাচ্ছে। তিনি কি আন্তর্জাতিক চাপ, জনমতের প্রবাহ এবং দীর্ঘ ইতিহাসের বাস্তবতা মেনে নেবেন, নাকি নিজের প্রাথমিক সিদ্ধান্ত আঁকড়ে ধরে আরো বড় সংকট ডেকে আনবেন? বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা বলে একটা কথা, শক্তিশালী জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রকল্প বেশি দিন দাঁড়িয়ে থাকে না। ইউনূস যদি সেটা বুঝতে ব্যর্থ হন তবে ইতিহাস তাকেও কঠোরভাবে শেখাবে, ঘাড়ে ধরে শেখাবে। তার মানে দেখার বিষয় হচ্ছে তিনি সেই পাঠটা স্বেচ্ছায় শিখবেন, নাকি পরিস্থিতি তাকে শিখিয়ে দেবে, নাকি যে কথা বললাম বাংলাদেশের জনগণ ঘাড়ে ধরে তাকে শেখাবে।